দাও দেখি বোর্ড দেখা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে চিলমাই মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের বাংলা বিষয়ে আমি কামরুজ্জামান তোমাদের কিছু উপদেশ দেব। সেই উপদেশের ধারাবাহিকতায় আমাদের বাংলা সাহিত্য সম্বন্ধে জানতে গেলে আমাদের অনেক কিছু জানতে হয়। তারপরেও আমাদের স্বল্প সময় স্বল্পতা, নির্দিষ্ট সীমাবদ্ধতার মাঝেই আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হয়। সেই আলোকে সাহিত্যের সূচনা থেকে আমাদের যতটুকু জানা প্রয়োজন সে থেকে আমি আলোকপাত করব। আজকের সাহিত্যের বিষয়ে আমি যেটা আলোচনা করতে চাচ্ছি, আমাদের বাংলা সাহিত্যের সূচনা, বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ, তিনটা যুগে বিভক্ত করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের সূচনায় আমরা দেখতে পাই চর্যাপদ। চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। সেই চর্যাপদের ধারাবাহিকতায় মধ্যযুগ এবং আধুনিক যুগে সূত্রপাত হয়েছিল। চর্যাপদের ধারাবাহিকতা আমরা দেখতে পাই যে চর্যায় যে ভাষায় চর্যাগুলো লিখিত হয়েছে সেই ভাষাটা হলো আলো আধারী ভাষা। কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। তা আমরা সেই চর্যাপদের আলোকে আমরা আমাদের জীবন বোধ, সাহিত্যের যে দিক নির্দেশনাগুলো আছে, যে নিজের কথা, পরের কথা এবং বস্তু জগতের কথা যেখান থেকে আমরা জানতে পাই, সেই সাহিত্য আমরা চর্যাপদ থেকে তার সূচনা আমরা লক্ষ্য করি। চর্যাপদে আমরা দেখতে পাই যে কানুপার একটা চর্যায় আছে, কায়া তরুবর পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠাকাল। আমরা এর একটু ব্যাখ্যায় গেলে আমরা যতটুকু দেখতে পাই যে জীবন এমনই একটা ধারাবাহিকতার মাঝে চলে যেখানে গাছের যেমন শাখা প্রশাখা আছে, তেমনি আমাদের পাঁচটা ইন্দ্রিয় শক্তি আছে। পাঁচটা ইন্দ্রিয় শক্তির মাঝে আমরা সাহিত্যের যে দিকগুলো সেগুলো আমরা লক্ষ্য করতে পারি। সে চর্যা থেকে আমরা যেটা জানতে পাই যে কায়া তরুবর পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠাকাল। কায়া শরীর তরুবর গাছের মতো, পঞ্চবি ডালো পাঁচটা ডাল আছে, তার মানে পাঁচটা ইন্দ্রিয় শক্তি আছে। চঞ্চল চিয়ে অস্থির মস্তিষ্ক, অস্থির মানসিকতা, অস্থির মননশীলতা আমাদেরকে ধ্বংস ডেকে নিয়ে আসে। এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারছি যে আমাদের জীবনে অস্থিরতা, অনিশ্চয়তার দিকে ধাবিত করবে, আবার স্থিরতা আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। সেই ধারাবাহিকতা আমরা প্রাচীন যুগের যে সাহিত্য থেকে পেয়েছি, সেগুলো পর্যায়ক্রমে মধ্যযুগে গিয়ে একটু উন্নত হয়েছে, আবার আধুনিক যুগে গিয়ে আমাদের উপযোগী করে সাহিত্য রচনা করেছিলেন সাহিত্যিকরা। সেই চিন্তা চেতনায় আমরা চর্যাপদ থেকে যে শিক্ষা গ্রহণ করেছি, মধ্যযুগে এসে তার একটু ভিন্ন ধারায় তার প্রকাশ পেয়েছে। চর্যাপদের সূচনা 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর এর মাঝে 1350 পর্যন্ত একটা সময়, এই সময়টাকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। এই বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, সেখানে কোনো সাহিত্যিক বা কোনো সাহিত্যিকের কোনো রচনা এই সময় পাওয়া যায়নি। অতএব মধ্যযুগ থেকে আবার সাহিত্যের শুরু হয়েছিল। মধ্যযুগের যে সাহিত্য আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের সাহিত্য, প্রথম সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে প্রণয় উপাখ্যান, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, এই সাহিত্যগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনের যে দর্শন, এই দর্শনগুলো আমরা লক্ষ্য করি। আমাদের মধ্যযুগের সাহিত্য থেকে আমরা আধুনিক যুগে সূচনা করি। আধুনিক যুগের সূচনার আগেই মধ্যযুগের শেষে এবং আধুনিক যুগের শুরু একটা সময়, যে সময়টাকে বলা হয়েছিল যুগ সন্ধিক্ষণ। সেই যুগ সন্ধিক্ষণের কবি ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় আমরা আমাদের জীবনের চলার যে ধারাবাহিকতা, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতিকে লালন করে আমাদের যে চলার ধারাবাহিকতা, সেগুলোকে আমরা লক্ষ্য করি তার সাহিত্যের মধ্যে। তারপর আধুনিক যুগের সূচনা হয়।
মধ্যযুগ প্রাচীন যুগের যে সাহিত্য রচনাগুলো ছিল সেগুলো সবই ছিল কাব্য আকৃতিতে, সবই ছিল কাব্য আকৃতিতে। আর আধুনিক যুগের সূচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই অধ্যায় থেকে, সেই ধরন থেকে কিছুটা সরে এসে গদ্য সাহিত্যের সূচনা করলেন আমাদের মাঝে। আর যার কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্য সাহিত্যের জনক হিসেবে তিনি নিজেকে তার অবস্থান তৈরি করে নিয়েছিলেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্যে আমরা দেখতে পাই তিনি তার মৌলিক কোনো সাহিত্য চেয়ে তিনি দেখেছেন যে বোধোদয়, বর্ণ পরিচয়, এগুলোর দিকেই তিনি ধাবিত হয়েছিলেন। কেন? আমাদের বাংলা সাহিত্যের, বাংলার যে আমাদের যে ভাণ্ডার, সেই ভাণ্ডারটা পরিপূর্ণ ছিল না। এই অপরিপূর্ণ ভাণ্ডারকে পূর্ণ করার জন্য তিনি দেখেছেন যে আমাদের বোধোদয়, বর্ণ পরিচয় এগুলোর সম্বন্ধে জানা খুবই প্রয়োজন, বিধায় তিনি এদিকেই ঝুঁকে পড়েছিলেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধারাবাহিকতায় পরবর্তী প্রজন্ম আমাদের জীবনের সাহিত্য, যে জীবনের দর্পণ, জীবনের দর্শন, এই দিকে তিনি ধাবিত হয়েছিলেন সকল সাহিত্যিকরা। এই সাহিত্যিকদের ধারাবাহিকতা দেখতে পাই যে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ সাহিত্য, তার মৌলিক সাহিত্য একটা ছিল, সেই মৌলিক সাহিত্য হলো প্রভাবতী সম্ভাষণ, আর সবই ছিল তার অনুবাদ সাহিত্য, যে অন্য সাহিত্য থেকে রসদ সংগ্রহ করে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি এই অনুবাদ সাহিত্যগুলো আমাদেরকে উপহার দিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় পরবর্তী প্রজন্মে এসে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল প্রমুখ সাহিত্যিকবৃন্দ সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন। তাহলে আমাদের যতটুকু জানা প্রয়োজন যে সাহিত্য সহিত যোগ্য, তার মানে বর্তমানের সহিত আমাদেরকে থাকতে হবে, সৃষ্টির সাথে আমাদেরকে থাকতে হবে, সৃষ্টির সঙ্গে থেকেই আমাদেরকে নূতনত্ব আনয়ন করতে হবে। এই সৃষ্টিশীল চেতনা, সৃষ্টিশীল মানসিকতা, সৃষ্টিশীল চেতনাবোধ, এই বোধোদয় জাগ্রত করার জন্য সাহিত্যিকরা আমাদেরকে পথ নির্দেশ দিয়ে গেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা আজকে বাংলা সাহিত্যের যে দিক নির্দেশনাগুলো, এই দিক নির্দেশনাগুলো যেমন সাহিত্য জীবনের কথা বলে, জীবনের দর্শন একাধারে জীবনের দর্পণ, এই প্রেক্ষাপটে, এই প্রেক্ষিতে আমরা আমাদের জীবন বোধকে জাগ্রত করব, এই প্রত্যাশাই আমরা রাখছি। প্রিয় শিক্ষার্থী, সাহিত্যের এই ধারাবাহিকতা আমাদের যে পাঠ্যে যে বিষয়গুলো আছে সেটা হলো গদ্য সাহিত্য, পদ্য সাহিত্য, উপন্যাস এবং নাটক। গদ্য সাহিত্যে আচ্ছা, তো বিধায় সাহিত্যের এই চেতনাবোধ আমাদের মাঝে, আমাদের সকলের মাঝে যেন জাগ্রত হয়। এই চেতনাবোধ নিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে যেন আমরা এই সাহিত্যের বোধ জাগাতে পারি, সাহিত্যের চেতনাকে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আজকের ক্লাস শেষ করলাম।